বিষণ্ণতা একটি মানসিক রোগ, কিন্তু প্রায়শই এই বিষণ্ণতাকে আমরা একটা সাধারণ মন খারাপের সাথে মিলিয়ে ফেলি। আমাদের সামাজিক প্রেক্ষাপটে মন খারাপ হওয়া এই সমস্যাটিকে ঠিক সমস্যা হিসেবে মনে করা হয় না, এবং অনেককেই বলতে শোনা যায় মন খারাপ করে থাকার কি আছে, এবং এটার জন্য আবার চিকিৎসার প্রয়োজন হয়। কিন্তু হয়, সত্যিকার অর্থেই বিষণ্ণতা একটি ক্লিনিক্যাল মেন্টাল ডিসঅর্ডার। আর আজ আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাই আজকের পর্বে। আমি নুজহাত-ই রহমান পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে আছি, এবং বিষণ্ণতা এই বিষয় নিয়ে আলাপ করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন সাইকোথেরাপিস্ট সঞ্জিদা ইসলাম। সঞ্জিদা, কেমন আছো? হ্যাঁ, ভালো আছো? জি, ভালো আছি। বিষণ্ণতা নিয়ে আজ আমরা কথা বলবো, এবং যেটা বলছিলাম যে আমাদের সামাজিক প্রেক্ষাপটে আসলে এই যে মন খারাপ হওয়া, এই বিষয়টিকে অনেক ক্ষেত্রে দুর্বলতা হিসেবে দেখা হয়। মনে করা হয় যে কারো মন খারাপ হয়েছে, সেটা থেকে সে নিজেই কেন বের হয়ে আসতে পারছে না, সে একজন দুর্বল মানুষ বলেই সে মন খারাপ অবস্থা থেকে বের হতে পারছে না। কিন্তু আমরা জানি যে বিষণ্ণতা আসলে একটা মানসিক রোগ, যেটা গ্লোবাল যে মেন্টাল ডিসঅর্ডারের যে বুক আছে সেই প্রোফাইল অনুযায়ী বিষণ্ণতাকে একটি ডিসঅর্ডার হিসেবে আইডেন্টিফাই করা আছে। তো এটা সম্পর্কেই তোমার কাছে একটু প্রথমে জানতে চাই যে ডেফিনিশনটা কি, কখন আমরা মন খারাপকে বিষণ্ণতা হিসেবে ডায়াগনোসিস করব? ওকে, ধন্যবাদ আপা। যে বিষয়টা হচ্ছে যে বিষণ্ণতা আপনি শুরু করেছিলেন, যে বিষণ্ণতাকে সাধারণ মন খারাপের সাথে তুলনা করা হয়, এবং আমরা কিন্তু আমাদের অনুভূতিটাকে প্রকাশ করার জন্য বলি, যখন আমাদের কষ্টের অনুভূতি হয় তখন আমরা কিন্তু অনেকেই বলি যে আমি ডিপ্রেস ফিল করছি বা বিষণ্ণ অনুভব করছি। তো এই যে অনুভূতির সাথে বিষণ্ণতা, যে বিষয়টাকে আপনি বলছিলেন যে একটা মানসিক সমস্যা, এই দুইটার মাঝে একটা পার্থক্য কিন্তু থেকে যায়। সাধারণ যে মন খারাপ, সেই মন খারাপটা কিন্তু আসলে ঘটে একটা স্পেসিফিক ঘটনা থেকে হয়তো, এবং এটা কিন্তু খুব বেশি দিন হয়তো বা দীর্ঘস্থায়ী হয় না, এবং এটা আমার প্রাথমিক কর্মকাণ্ডে অনেক দিন ধরে কোনো সমস্যা তৈরি করে না, যার কারণে আমরা এটাকে বলতে পারি যে আসলে যখন কিনা আমি একটু মন খারাপ করছি কোনো ঘটনায়, আমি একটু মনটা সব জায়গায় মন মরা ভাবটা কাজ করছে, এরকম হচ্ছে। আর যখন এটা সমস্যা হয় তখন যদি আমরা বলি, সেটা হয় যে আমি দীর্ঘদিন ধরে মন খারাপ করে আছি, আমি মন খারাপের জায়গা থেকে আমার কখনো কখনো আমার একটু বিরক্তবোধ কাজ করছে, আমি জীবন নিয়ে অনেক জায়গায় হতাশ হয়ে যাচ্ছি, আমি সেটা আমার অনেক আগ্রহ, আমার যে প্র্যাকটিসগুলো ছিল, আমার যে ইন্টারেস্টগুলো ছিল, সেগুলোতে আমার প্রভাব ফেলছে, মানে শখের জায়গাগুলোতে প্রভাব ফেলছে, আমি সেগুলো করার প্রতি আগের মতো আগ্রহ পাচ্ছি না। এবং আমার যে জায়গাটা হয় যে আমি এটা আমার খাওয়া, ঘুম, এই বিষয়গুলোতেও প্রভাব ফেলে, প্রাত্যহিক জীবনের কর্মকাণ্ডে প্রভাব ফেলছে। আমি খাচ্ছি, কিন্তু খাওয়াটা হয়তো আমি অতটা এনজয় করে খাচ্ছি না, আমি হয়তো বেশি খেয়ে ফেলছি কিংবা আমি হয়তো কম খেয়ে ফেলছি, যার কারণে দেখা যায় যে এই মন খারাপের সময়টাতে তখন ওজনটা হয় বেড়ে যাচ্ছে, নয় খুব কমে যাচ্ছে, যেটা কিনা আশেপাশে মানুষ তখন কিন্তু এটার মাধ্যমে বুঝতে পারে যে এই ব্যক্তিটা হয়তো কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আর ঘুমের ক্ষেত্রেও কিন্তু আপু সেই সমস্যাটা হয় যে ঘুমটা হয় তার বেশি হচ্ছে কিংবা কম হচ্ছে। হ্যাঁ, ঘুমের যে তৃপ্তিটা, ঘুমটা শেষ করে যে সে আরামটা পাওয়া, সেই আরামটা কিন্তু সে পায় না শরীরে বা মনে। এছাড়াও যে জায়গাটা হচ্ছে চরম পর্যায়ে নিজেকে মানে খুব সে মনে করে তার কোনো মূল্য নাই, সে নিজেকে গ্রহণ করতে পারে না, এবং সেই জায়গা থেকে একসময় মনে হয় যে আমার বেঁচে থেকে লাভটা কি, বেঁচে থাকার আগ্রহই হারিয়ে ফেলে, এবং তারা কিন্তু অনেক সময় এরকম চিন্তা করতে থাকে হয়তোবা যে তাহলে আমি বেঁচে থাকবো না, এরকম ভাবনা করতে থাকে, এবং কখনো কখনো কিন্তু সেটার জন্য পরিকল্পনা করে সেই অ্যাটেম্পটাও নিয়ে ফেলে, এবং তাদের মাঝে এই চিন্তাগুলো কিন্তু খুব প্রকটভাবে কাজ করে যে আমার বেঁচে থাকার দরকার নাই, আমাকে কেউ ভালোবাসে না। হ্যাঁ, এই জায়গাগুলো হয়। এছাড়াও কিন্তু ওরা কিন্তু অনেক ধরনের শারীরিক কমপ্লেইন করে, যে হয়তোবা এমন সব ব্যথার কথা বলছে শরীরে কোথাও,
ব্যথার অনুভূতির কথা বলছে, যেগুলো কিন্তু আসলে যখন ডাক্তারের কাছে যাচ্ছেন ওনারা, তখন কিন্তু ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে কোনো এই ধরনের কোনো শারীরিক কোনো সমস্যার কারণে তার এই জিনিসটা হচ্ছে না। তখনও কিন্তু মানুষ, ডাক্তাররাও বলেন বা যিনি যে ব্যক্তি এই অসুবিধাটা ফিল করেন, তখন সেও কিন্তু নতুনভাবে ভাবতে পারে যে আসলে আমি একটা অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছি। বিষণ্ণতাটা আসলে একটা সমস্যার দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই টাইম ডিউরেশনটা হেল্পফুল। যদি আমি খেয়াল করি বা যে আমার বা আমার পাশের মানুষের মুড লেভেল বা মন খারাপের মাত্রাটা অন্তত 2 সপ্তাহ পর্যন্ত হচ্ছে, তখনই অ্যালার্ট হওয়া যে তার মানে কারো না কারো সাহায্য নেওয়ার দরকার আছে, তাই না? হ্যাঁ, অবশ্যই। এমন সে যখন বুঝতে পারছে যে আমার প্রাথমিক যে কর্মকাণ্ড সেটাতে আমার একটা চেঞ্জেস আসছে, আমার যে অভ্যাস এই সমস্ত জায়গায় সেটাতে চেঞ্জেস আসছে, এবং এটা আমি চাইলেই কাটিয়ে তুলতে পারছি না, কাটিয়ে উঠতে পারছি না নিজেকে, হ্যাঁ, তখন উনি বুঝতে পারবেন যে না, এটার জন্য আমার একজন বিশেষজ্ঞের পরামর্শ দরকার। এবং খুব অ্যালার্মিং একটা ব্যাপার হচ্ছে যে এই যে তুমি বললে যেটা যে বেঁচে থাকতে ইচ্ছে করে না, এই বিষয়টি আমি অনেক জায়গায় খুব নেগলেক্টেড হতে দেখেছি। অনেক পরিবারে এই বিষয়টা আমি দেখেছি যে কোনো না কোনো একজন হয়তো বলছে যে আমার বেঁচে থাকতে একদম ভালো লাগছে না, তাদেরকে খুব তাদের এই যে ইমোশনটা তারা যে ব্যক্ত করলো, এটাকে ভীষণ নেগলেক্ট করে তারপর এটাকে উড়িয়েই দেওয়া হয় যে না, এটা কোনো আসলে ব্যাপারই না, এই তো এমনিই বলছে, এইরকম ভাবে ট্রিট করা হয়। কিন্তু আসলে এটা খুব অ্যালার্মিং। অবশ্যই, অবশ্যই। এটা না অনেক সময় পরিবারে যখন বলে, যে পরিবারের সদস্য যিনি বলছেন এই কথাটা যে আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করে না, পরিবারের অন্যান্য সদস্যরা মনে করে যে আচ্ছা হয়তো তার এই মুহূর্তে ভালো লাগছে না, এই কথাটা বলছে। অনেক সময় সেটাকে গুরুত্ব দেয় না, কথার কথা হিসেবে নিয়ে নেয়, এবং যার কারণে হচ্ছে যে তারা ওর সাথে দেখা যায় ওই সদস্যের সাথেও খোলাখুলিভাবে অনেক সময় আলাপটা করে না। তখন যেটা হয়, দেখা যায় যে এই ধরনের পরিকল্পনা তাদের মনের ভেতরে চলতে থাকে, এবং অনেক সময় তারা সেই পরিকল্পনা অনুযায়ী সেই অ্যাটেম্পটা নিয়ে ফেলে। হ্যাঁ, যখন এর পরবর্তীতে কিন্তু এটা পরিবারের জন্য আরো কষ্টদায়ক হয়ে যায়। তো আসলে বিষয়টা হচ্ছে, আমার পরিবারের সদস্যটা যখন এই ধরনের কথা বলছে যে আমার ভালো লাগে না, আমার খারাপ কষ্ট লাগে, তোমরা কেউ আমাকে ভালোবাসো না, হ্যাঁ, আমাকে কেউই মূল্য দেয় না, আমাকে কেউ মূল্যায়ন করে না, আমি আর বেঁচে থেকে কি করব, তার চেয়ে বরং মরেই যায়, বা বারবারই মৃত্যুর বিষয়ক কথা বলছে, তখন আসলে পরিবারের অন্যান্য সদস্যদের বিষয়টাকে খেয়াল করা উচিত যে আমার পরিবারের সদস্যটা হয়তো মানসিক দিক দিয়ে কোনো একটা বিশেষ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, একটা কোনো অসুবিধা তার চলছে, যে জন্য একটা বিশেষ মনোযোগের দরকার আছে। জি, চমৎকার বলেছো। তো সেই জায়গাটাতে আসলে সচেতন হওয়া এটা খুব ইম্পর্টেন্ট, যে কারণে আজকে আমরা এখানে বসে কথা বলছি, যে কেউ যদি আমাদের পরিবারে হোক, বন্ধু সমাজে হোক, কিংবা আশেপাশে হোক, কেউই যদি বলে যে আমার বেঁচে থাকতে আর ইচ্ছে করছে না, তাহলে সেটাকে যেন গুরুত্বের সাথে ট্রিট করা হয়। জি, তাই আমরা বলতে চাইছি। অবশ্যই। হ্যাঁ, তুমি বলতে চাইছিলে যে বিষণ্ণতার বেশ কিছু লেভেল আছে। জি, ওই জায়গাটাতে। তো বিষণ্ণতা যেটা হচ্ছে যে কখনো কখনো এটা আসলে মৃদু পর্যায়ে থাকে, যে সময়টাতে অসুবিধাগুলো হচ্ছে, তার ওই ধরনের যেটা আমরা বলছিলাম যে প্রাথমিক কর্মকাণ্ডে অসুবিধা হচ্ছে, মনটা খুব খারাপ থাকছে, নিজের লাইফটাকে হঠাৎ করে খুব হোপলেস লাগছে, হ্যাঁ, নিজেকে খুব মনে হচ্ছে যে মূল্যহীন, সেই সময়গুলোতে যখন এটা চলতে থাকছে, কিছুটা সময় আছে যে যখন কিনা সে নিজে যখন সচেতন হচ্ছে অন্য ব্যক্তির সাথে কথা বলে, তখন অনেক ক্ষেত্রে সে নিজেকে নিয়ে ভাবতে পারে। তবে মৃদু যে অবস্থাটা বিষণ্ণতা, সেই সময়ও কিন্তু একজন বিশেষজ্ঞের হেল্প প্রয়োজন অনেক সময় পড়ে। হ্যাঁ, বলছো যে বিষণ্ণতার কয়েকটি লেভেল আছে, তার মধ্যে একটি হচ্ছে মৃদু লেভেল, যে সময়টিতে তার এই বিষণ্ণ বোধ কাজ করবে, কিন্তু সে সচেষ্ট হলে, নিজে চেষ্টা করলে আবার নিজেকে ফিরে পাওয়া, গুছিয়ে নেওয়া সেটা সম্ভব, চেষ্টা করলে, এবং হচ্ছে যে একজন প্রফেশনালের সাহায্য যদি নেয়। এর পরেরটা আমরা একটা বিরতি নিয়ে তারপর শুনছি। সুপ্রিয় দর্শক, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে
সাইকোথেরাপিস্ট সঞ্জিদা ইসলামের সাথে বিষণ্ণতা নিয়ে। সঞ্জিদা, আমরা ছিলাম বিষণ্ণতার বেশ কিছু লেভেল আছে, তার মধ্যে একটি লেভেল তুমি বলেছো যে মৃদু ধরনের বিষণ্ণতা, যে জায়গাটিতে একজন মানুষ বিষণ্ণ বোধ করছেন কিন্তু সে যদি একজন প্রফেশনালের সাহায্য নেন এবং নিজে সক্রিয়ভাবে চেষ্টা করেন তাহলে সেখান থেকে তার পক্ষে নিজে বিষণ্ণতা থেকে বের করা সম্ভব। এর পরের লেভেলটা জানতে চাই। যখন কিনা এই অবস্থাগুলো আরো দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং যখন কিনা আমি আরো বেশি আমার অ্যাক্টিভিটিগুলোতে আমার অনেক বেশি সমস্যা হচ্ছে, তখন কিন্তু আমি আরেকটু উঁচু পর্যায়ে চলে যাই বিষণ্ণতা, যেটাকে হয়তো বা মাঝামাঝি বা মডারেট পর্যায়ে বলা যায়। আর এর পরবর্তীতে যখন কিনা একেবারে মডারেটটা সম্পর্কে আরেকটু বলবে যে তখন অ্যাকচুয়ালি আমি কি মানে কি ধরনের অবস্থা চলতে থাকে? তখন অবস্থাটা চলতে থাকে এমন যে এই অসুবিধাগুলাই চলতে থাকে, এবং যেটা হয় না, মানুষ তখন না কোনো কিছু তার চিন্তা, অনুভূতি এবং আচরণ এই বিষয়গুলোকে সে সমন্বয় করতে পারে না। তার কষ্ট লাগছে, সে কষ্টের কারণটা কিন্তু বলতে পারে না, অনেক সময় খেয়ালই করতে পারে না যে আমি কষ্ট পাচ্ছি কি কারণে। অনেক আনন্দের ঘটনা ঘটছে কিন্তু আমি আনন্দটা যে পাচ্ছি না এটাও অনেক সময় তার খেয়ালে কিন্তু আসে না। হ্যাঁ, আনন্দের ঘটনায় আনন্দিত হতে পারছে না এবং সে এটা বুঝতেও পারছে না যে সে এটা হতে পারছে না, এমন তার শুধুই কান্না পাচ্ছে, অনেক হয়তো অল্পতেই কান্না পাচ্ছে, যেই ধরনের পরিবেশে হয়তো বা তার বা যেই ধরনের ব্যক্তিদের সামনে তার কান্না করার কথা না, হয়তো সে কথা ভেবে কোনো একটা কথা বলে কেঁদে ফেলছে। এবং এই কান্নাটা কিন্তু সে ইচ্ছাকৃতভাবে করছে তা কিন্তু না, এবং সে যে এরকম ফিল করে এটা কিন্তু তার ইচ্ছাকৃত না, এটা তার হয়। হ্যাঁ, যে তার কষ্টটা ওই মাত্রায় সে তখন অনুভব করে, তার মানসিক অবস্থাটাই তখন ওই রকমই থাকে। এবং সেই সময়টাতে কিন্তু অনেক ক্ষেত্রেই একটু দরকার পড়ে সাইকোলজিস্টদের কাছে অবশ্যই তার আলাপ করা এবং নিজের এই জায়গাগুলো খেয়াল করা এবং সেই অনুযায়ী পরিকল্পনা করা, কিভাবে সে এই বিষণ্ণতা বিষয়টা থেকে একটা নর্মাল লাইফে আসতে পারে সেই জায়গাটা নিয়ে তার কাজ করার প্রয়োজন পড়ে। একই সাথে সেই সময়ও কিন্তু কিছু ক্ষেত্রে মেডিকেশনের প্রয়োজন পড়ে, যেটা কিনা দিবেন একজন মানসিক রোগ বিশেষজ্ঞ। যখন কিনা উনি আলাপ করবেন ডাক্তারের সাথে তখন কিন্তু এটা বোঝা যাবে, এবং এই দুইটা সমন্বয়ে তখন কিন্তু অনেকটা দ্রুতই কিন্তু মানুষ এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারে। আরেকটা যেটা হচ্ছে যে একেবারেই আমি এমন একটা অবস্থায় চলে গেলাম যে আমি একটা সুস্থ মানুষ, আমি খাচ্ছি, আমি ঘুমোচ্ছি, বাট আমি কোনো কিছুতেই আমি ভালো ফিল করছি না। আমি দেখা যাচ্ছে দিনের বেশিরভাগ সময় একা থাকছি, কারোর সাথে কথা বলছি না, আমি নিজেকে একটু বদ্ধ করে রাখছি, আমি মানুষের সাথে কথা বলার মেশার আগ্রহই পাচ্ছি না, এবং আমার অনেক বেশি আত্মহত্যার চিন্তা আসছে। আমি হয়তোবা সেটার পরিকল্পনা করে হয়তোবা কয়েকবার সেটা সেই অনুযায়ী কাজও করছি, তখন কিন্তু আসলে একেবারেই একটু উপর লেভেলের মানসিকভাবে সেই বিষণ্ণ হয়ে পড়ে, যেটাকে আমরা বলতে পারি মেজর অবস্থা, মেজর ডিপ্রেশন। তখন কিন্তু আসলে একজন অবশ্যই ডাক্তার এবং সে মানসিক রোগ বিশেষজ্ঞ এবং একজন মনোবিজ্ঞানী দুইজনের সাথে কাজ করে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারে। আমার অবস্থাটা অনুযায়ী আমি যদি সেই হেল্পটা নেই, এটা হতে পারে মানসিক রোগ বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী, এবং কখনো কখনো নিজেরও কিছু পদ্ধতি আমি অ্যাপ্লাই করতে থাকি। আমার চেষ্টাটা যদি থাকে তাহলে অবশ্যই আমি এই বিষণ্ণতা থেকে বের হয়ে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। বাহ, চমৎকার। তোমার প্রত্যেকটা লেভেলই যখন তুমি বলছিলে প্রত্যেকবারই বলছিলে যে এখান থেকে বের হওয়া সম্ভব, তো তার মানে এটা খুবই ক্লিয়ার যে বিষণ্ণতা একটা রোগ হিসেবে আসতে পারে, কিন্তু সেটার সমাধান আছে। সেটার জন্য যদি চিকিৎসা করা হয় তাহলে সেখান থেকে দ্রুতই বের হয়ে আসা সম্ভব, কিন্তু যদি চিকিৎসা না নেওয়া হয় তাহলে সেখান থেকে সত্যিই বের হওয়াটা কঠিন ব্যাপার, কঠিন, অনেক কঠিন।
অনেক কঠিন এবং অনেক পরিবারের জন্য অনেক দুঃখজনক ঘটনা ঘটে যায়। আমরা কিন্তু দেখি আমাদের কাছে হয়তোবা তারা আসে না, কিন্তু আমরা হয়তোবা আশেপাশের মানুষদের সম্পর্কে জানতে পারি, এমন আমরা বুঝতে পারি যে হয়তো তারা কোনো একটা মানসিক এটা কিন্তু বলতে পারে অনেকে যে সে অনেক দিন ধরে মনমরা ছিল এবং এরকম একটা ঘটনা ঘটেছে। যখন আমরা দেখতে পাই যে সে হয়তো আত্মহত্যার চেষ্টা করেছে বা আত্মহত্যা করেছে, তখন কিন্তু আমরা এই বিষয়টা বুঝতে পারি। তখন এইটা কিন্তু পরিবারের জন্য অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায় যে আমরা সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারিনি, এটা নিয়ে আবার পরিবারের একটা হতাশা কাজ করে। তো সঞ্চিতা, এই পর্যায়ে আমি একটু জানতে চাই যে কাদের ক্ষেত্রে আসলে বিষণ্ণতা বেশি দেখা যায়? নারীদের ক্ষেত্রে বিষণ্ণতার পরিমাণটা পুরুষদের তুলনায় অনেক বেশি। তো এর মাঝে যে পুরুষদের হচ্ছে না তা কিন্তু না, পুরুষদেরও হচ্ছে। হ্যাঁ, তো এমনকি শিশুদের ক্ষেত্রেও কিন্তু বিষণ্ণতা হতে পারে। আচ্ছা, তো সেক্ষেত্রে কোনো মানে কি রিজনে, কি কারণে এই বিষণ্ণতা আসতে পারে, এরকম কি কোনো ফিক্সড কিছু আছে? কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কিছু ফ্যাক্টর কাজ করে। কিন্তু একটা হচ্ছে যে যদি বলি বায়োলজিক্যাল ফ্যাক্টর, সেটা হচ্ছে যে আমার পরিবারের হয়তো খুব কাছের কেউ এই ধরনের সমস্যায় ভুগেছে, আমি যাদেরকে দেখেছি। তখন কিন্তু যেটা হয় যে ওই পরিবারের সদস্যদের অন্যদের কিন্তু এই সমস্যাটা হওয়ার অনেক বেশি সুযোগ থাকে। মানে বংশ পরম্পরায় যদি কারো থাকে এই ধরনের মানসিক রোগ, তাদের কাছে আসতে পারে, জেনারেশন ওয়াইজ। আর নারীদের ক্ষেত্রে আমি এটা একটু বলবো যে বায়োলজিক্যাল জায়গার সাথে একটু মিলিয়ে যদি বলি, নারীদের কিন্তু বয়ঃসন্ধিকাল, গর্ভকালীন সময় এবং মাসিক বন্ধ হওয়ার সময়, যেটাকে মেনোপজ বলা হচ্ছে, সেই সময়গুলোতে যে শারীরিক যে পরিবর্তনগুলো হয় তার সাথে সাথে কিন্তু মনের ভেতরেও অনেক বড় পরিবর্তন হয়। আর ওই সময়টাতে বিষণ্ণতাটা কিন্তু অনেক বেশি ক্ষেত্রে আমরা অনেক বেশি দেখে থাকি। আচ্ছা, একটু বিস্তারিত বলবে বিষয়টা? এই যে মানে তিনটা পর্যায়ে বললে, একটা বয়ঃসন্ধিকাল, একটা হচ্ছে মেনোপজ, একটু বিস্তারিত বলবে যে কোন সময় আসলে কি রকম হয়? আচ্ছা, যেটা হচ্ছে যে যখন মাসিক শুরু হচ্ছে, বয়ঃসন্ধিকাল মেয়েদের ক্ষেত্রে মাসিকটা শুরু হচ্ছে এবং তাদের পরবর্তীতে যতদিন তারা রিপ্রোডাক্টিভ এজে থাকে, মাসিক চলছে, সেই সময়গুলোতেও দেখা যায় অনেকের ক্ষেত্রে। তবে মাসিক শুরু হওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বেশি দেখা যায় বয়ঃসন্ধিকালে যে মনটা একটু খারাপ থাকা, অন্যদের সাথে কম মেশা, নিজেকে একটু আলাদা করে রাখা, আবদ্ধ করে রাখা, হ্যাঁ, নিজেকে নিয়ে হঠাৎ করে খুব অস্বস্তি বোধ করা, যার কারণে সে হয়তো অন্যের সাথে মিশতে চায় না। তো এইসব কারণে যেটা হচ্ছে যে তার অন্যের সাথে ইন্টারেকশন হচ্ছে না, মনটা কিন্তু তখন একটু এমনিতেই খারাপ থাকে। এছাড়াও সে হয়তো অনেক ক্ষেত্রে বুঝতেও পারে না যে আমার কেন মনটা হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে, হঠাৎ করে কি থেকে আসলে মনটা খারাপ হয়। তার বয়ঃসন্ধিকাল, তার মাসিক শুরু হচ্ছে, কিন্তু মানে তার মনের ভিতরে আসলে কি চলতে থাকে বলে তার মনটা খারাপ হয়? তার মনের ভেতরে একটা হচ্ছে যে সেই সময়টা অনেক বেশি আবেগ থাকে, হ্যাঁ, অনেক বেশি আবেগ থাকে এবং সেই সময়টাতে হয়তো কাছের কেউ একজন একটা কথা বলল, যে কথাটা ওর মনে যে কষ্টটা দিল, অন্য সময় হলে হয়তো বা এত কষ্ট পেত না, যেহেতু বয়ঃসন্ধিকাল সে সময় আবেগটা যেহেতু বেশি থাকে, কষ্টের পরিমাণটা তখন অনেক বেশি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, অন্যান্য আবেগও কিন্তু এই সময়টাতে আমরা দেখি যে বেড়ে যায় না, একটু তারা উত্তেজিত ফিল করে, এরকম ঘটনাটাও হয়। তো তার মানে একটু ওভারওয়েলমিং থাকে আবেগটা, যে কোনো আবেগই একটু বেশি মাত্রায় থাকে। এটা কিন্তু শারীরিক কিছু বিষয়ের সাথে যুক্ত। আবার যেমন ধরেন গর্ভকালীন সময়ে, এই সময়টাতেও কিন্তু শরীরের ভেতরে অনেক চেঞ্জেস হয়। এই চেঞ্জেস হওয়ার কারণে কিন্তু এই সময়টাতে মনটা হঠাৎ করে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে ওঠে। এই সময়টাতে অনেক বেশি সে হয়তো ভয় পাচ্ছে, কষ্ট পাচ্ছে, হ্যাঁ, এই ধরনের ঘটনাগুলো আমরা দেখি। খুব বেশি এই সময় কষ্ট পাওয়া, ইনফ্যাক্ট আসলে কিন্তু গর্ভধারণটা, আমি বলেছি, গর্ভের বাচ্চা হওয়ার পরবর্তী সময়ে কিন্তু
আমরা জানি যে মেয়েদের আরো বেশি পরিবর্তনটা লক্ষণীয় হয়। অনেকের ক্ষেত্রে এটা কিন্তু অনেক প্রকট আকার ধারণ করে। এটা নিয়ে আমরা শুনবো, যেটাকে পোস্টপার্টাম বলে, জি, তো সেটা নিয়ে আমরা শুনবো, একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। চলছে প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে বিষণ্ণতা নিয়ে সঞ্জিদা ইসলামের সাথে। সঞ্জিদা, আমরা যে জায়গাটাতে ছিলাম, যে নারীদের ক্ষেত্রে বিভিন্ন সময় বেশ মানে বিভিন্ন বয়সে বিষণ্ণতার একটা ঢেউ আসে। তার মধ্যে একটি বলেছো তুমি বয়সন্ধিকালে, সেই সময় একটা যে শারীরিক পরিবর্তন হয়, মানসিক পরিবর্তন হয়, সেই সময় বিষণ্ণতা আসতে পারে। আরেকটি বলেছো গর্ভকালীন সময়, এবং গর্ভকালীন সময়ের পর সেই সময়টিতে একটা বিশেষ সময় থাকে নারীদের ক্ষেত্রে, সে সময় বিষণ্ণতার একটা অ্যাটাক অনেক সময় হয়, যেটাকে পোস্টপার্টাম ব্লু বলা হয়ে থাকে। তো এটা সম্পর্কে তোমার কাছে এবার জানতে চাই। জি, সন্তান জন্মের পরবর্তীতে দেখা যায় যে হঠাৎ করে খুব বেশি আবেগপ্রবণ হয়ে যাওয়া, অনেক বেশি কষ্ট পাওয়া, হঠাৎ করে অনেক মানে সে মনের দিক দিয়ে এত কষ্ট পাচ্ছে, খুব কান্নাকাটি করছে, হ্যাঁ, এরকম দেখা যায়। অনেক সময় সে রাগও দেখায় সেই সময়টাতে। আবার অনেক সময় যেই সন্তান হয়তো বা অনেক কাঙ্ক্ষিত সন্তান, কিন্তু হঠাৎ করে এই রাগটা বা এই বিষণ্ণতার কারণে সন্তানটাকেও অনেক সময় মায়ের কাছে অনেক বেশি অগ্রহণযোগ্য মনে হতে শুরু করে। এবং সেই সময় হয়তো তিনি সন্তানের খেয়ালটা করা সেই আগ্রহটা তখন হারিয়ে ফেলে। হ্যাঁ, তো এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যান। এটা যে কি কারণে এটা হতে পারে, মানে বাচ্চা সন্তান জন্মদানের পরে আসলে এই ডিপ্রেশনটা কি কারণে আসতে পারে? এটা তো শরীরের ভেতরে অনেক হরমোনাল চেঞ্জেস হয়। এই হরমোনাল চেঞ্জেস এর সাথে আসলে আমাদের মনের অনেক সম্পর্ক আছে, সে কারণে এটা অনেকের ক্ষেত্রে কিন্তু খুব অল্প মাত্রায় হচ্ছে, এটা কিন্তু হয়তো বা সে আলাদা করে নোটিসও করতে পারছে না, কিন্তু আবার অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা অনেক প্রকট হয়। হ্যাঁ, এবং এটা এতটাই প্রকট হয় যেটা কিনা অনেক বেশি একটা মানসিক চরম সমস্যায় দাঁড় করিয়েও দিতে পারেন। হ্যাঁ, তো সেই জন্য এটা একটু বোঝা যে কেমন হচ্ছে, মা সন্তান জন্মদানের পর মায়ের মানসিক অবস্থাটা কেমন থাকছে, উনি কষ্ট পাচ্ছেন, মন মরা থাকছেন, কেমন থাকছেন, এটা একটু পরিবারের অন্যান্য সদস্যরা খেয়াল করা। উনি কি খুব বেশি হতাশাজনক কথা বলছেন কিনা, উনি সন্তানের সাথে সেই সম্পর্কটা যে স্থাপন করতে পারছেন কিনা, কোথাও উনি অসুবিধা বোধ করছেন কিনা, এটা উনি অন্য কাউকে বলছেন কিনা, এই বিষয়গুলো খেয়াল করতে পারে কিন্তু পরিবারের সদস্যরা। এবং সেই অনুযায়ী কিন্তু তার জন্য ব্যবস্থা নেওয়া, প্রয়োজনে আসলে মনোবিজ্ঞানীদের সাথে কথা বলার সুযোগ করে দেওয়া, এমন প্রয়োজনে এই ক্ষেত্রে কিন্তু মানসিক রোগ বিশেষজ্ঞেরও সাহায্য নেওয়ার প্রয়োজন হতে পারে। একটা জিনিস যেমন খুব আছে, সেটা হচ্ছে যে মানে আলোচনায় ওটা এখনো আসেনি এভাবে, যে সিমটমগুলোর মধ্যে খিটখিটে মেজাজ, এটাও একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিমটম। মন খারাপ হয়ে আছে, আমি হয়তো লো মুডে আছি, সেটা শুধু লো মুড দিয়েই যে প্রকাশ হচ্ছে তা না, অনেক সময় মেজাজ খুব চড়া হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো অনেক ক্ষেত্রে অনেকে মেলাতে পারে না। আমার নিজের অভিজ্ঞতা থেকে যেমন একজনকে আমি বলতে শুনেছি যে না, আমার কোনো বিষণ্ণতা নাই, আমার জাস্ট রাগ লাগে, বিরক্ত ভাব, অনেক কিছুতে, সবকিছুতে কেমন যেন একটা বিরক্ত ভাব, অস্থির লাগা, একটু মানে মনে হয় যে সবকিছু থেকে একটু সরে সরে থাকি, এরকম একটা অনেক সময় হয়। অনেক সময় অনেক রাগ দেখাতে থাকে, এগুলো হয়। তো যে রাগ দেখানোর বিষয়টা, এটাও যে আসলে বিষণ্ণতারই একটি লক্ষণ, সেই জায়গাগুলো সম্পর্কে অনেকে সচেতন থাকেন না। এটা খুব ইম্পর্টেন্ট একটা দিক, যে আমার যদি মানে খুব দ্রুত আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, খুব দ্রুত আমি দেখছি যে বিরক্ত হয়ে যাচ্ছি, বিরক্তি থেকে আমার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, সেটা নিয়েও আমার সচেতন হওয়ার দরকার আছে, যে তার মানে কি এটাও বিষণ্ণতার সাথে জড়িত আছে কিনা। অবশ্যই আমি যখন রাগ হয়ে যাচ্ছে, আমি দেখছি আমার সারাক্ষণ খুব বিরক্ত বোধ কাজ করছে, এটাও কিন্তু একটু খেয়াল করার বিষয় থাকে যে আমি কি কারণে বিরক্ত হচ্ছি, কি ভেবে আমার বিরক্ত লাগছে। হ্যাঁ, আসলেই কি পরিবেশের এমন বা অন্য ব্যক্তির মধ্যে এমন কিছু আছে যেটা আমাকে বিরক্ত করছে, না আমি আসলে নিজে ভেতর থেকে এই জিনিসটা হয়ে যাচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছে, আমি ভেতর থেকে বিরক্ত বা ভেতর থেকেই আমি ডিস্টার্বড, বিষণ্ণ আছি, যে কারণে আমি আসলে
জিনিসগুলোর থেকে বিরক্তিই নিচ্ছি, অন্য কিছু নিতে পারছি না। এমন এটা কিন্তু চাইলেও সে কিন্তু অনেক সময় হুট করেই কিন্তু হয়ে যাচ্ছে, হুট করে এটা কিন্তু সে নিজেকে এটা থেকে দমিয়ে রাখতে পারছে না, হঠাৎ করেই হয়তো বা হয়ে যাচ্ছে, হওয়ার পরে হয়তো অনেক সময় খেয়াল করছে কি হয়ে গেল, মানে কি কারণে হলাম। হ্যাঁ, তো এটা যতটা বিরক্ত হয়েছে এতটা না হলেও পারতাম, এটাও হয়। তো এটা হচ্ছে যে শারীরিক কারণ, বিষণ্ণতার ক্ষেত্রে এই জিনিসগুলো কাজ করতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে সোশ্যাল কিছু ব্যাপার থাকে, সেই জায়গাটা কি রকম যে মেয়েরা বা যে পরিবেশে বড় হয় সেই পরিবেশটাও কিন্তু একটা ফ্যাক্টর। সে হয়তো বা এমন সব কর্মে লিপ্ত থাকে, সেই কর্মগুলা কিন্তু অনেক বেশি হয়তো স্বীকৃতি পাচ্ছে না। হ্যাঁ, বাসার যে কাজগুলো সেই জায়গায় হয়তো বা স্বীকৃতি পাচ্ছে না, তার কিন্তু অনেক ক্ষেত্রে অনেক দায়িত্ব নিতে হয়। দায়িত্বের জায়গাটা এমন হয়ে যায় যে তাকে হয়তো পরিবারের সবার দেখভালের দায়িত্ব, পরিবারের নারী সদস্য যিনি উনার, কিন্তু উনার দেখভালের দায়িত্ব কিন্তু কেউ আর ভাবছে না। সো এই জায়গা থেকে এই যে জীবনের বিভিন্ন স্তরে এই যে অন্যান্যদেরকে এত খেয়াল করতে গিয়ে তিনি কিন্তু নিজেকে খেয়াল করা ছেড়ে দেন। কখন যে নিজেকে খেয়াল করা ছেড়ে দেন এটা হয়তো বা উনি নিজেও সচেতন থাকেন না। তো যখন দেখতে পান যে আসলে দিন শেষে হয়তো তার খারাপ লাগা কাজ করতে থাকে, কষ্ট লাগা কাজ করতে থাকে, তখন আলাপ করলে, আমরা যখন কথা বলি তখন কিন্তু বুঝতে পারি যে হয়তোবা তার এই জায়গাগুলোতে অনেক বেশি খারাপ লেগেছে, যে সে সবাইকে খুশি রেখেছে কিন্তু কেউ কখনো তার খুশিটার কথা ভাবে নাই। হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার ঘটে। সাইকোলজিক্যাল কিছু জিনিসও কিন্তু কাজ করে, যেমন হচ্ছে যে মেয়েরা যখন বড় হচ্ছে, ইনফ্যাক্ট শুধু মেয়ে না, আমরা যখন বড় হচ্ছি তখন আসলে আমাদের আশেপাশ থেকে আমরা নিজেদের সম্পর্কে যে তথ্যগুলো পাই তার মাধ্যমে কিন্তু আমাদের একটা ধারণা তৈরি হয়। হ্যাঁ, নিজের সম্পর্কে ধারণা তৈরি হয়। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সে নিজেকে ছোটবেলা থেকেই অতটা ভালো করে সে জানছে না, তার পাড়ার জায়গাগুলো সে কি পারে, তার কি কি গুণ আছে সেইগুলো কিন্তু সে জানছে না। অনেক বেশি হয়তো বা অনেক জানছে যে সে কি কি পারে না। তো ওই জায়গা থেকে সে নিজেকে নিয়ে কিন্তু একটা এমন একটা চিন্তায় থাকে যে আমি হয়তো বা পারি না, এবং এই জায়গাগুলো থেকে তার আসলে নেতিবাচক যে চিন্তাগুলো তৈরি হওয়া নিজের সম্পর্কে, সেই চিন্তাগুলো কিন্তু তৈরি হয়ে যায়। এবং এটা শুধু যে একটা সময়ের জন্য থেকে যায় তা না, দেখা যায় এই নেতিবাচক চিন্তাগুলো সে যদি সচেতন না হয় তাহলে তার বাকি জীবনে এগুলোর প্রভাব কিন্তু থেকে যায়। দেখা যায় পরিবেশে অনেক কিছু আছে ভালো থাকার, কিন্তু সে তখন কিন্তু নিজের ভেতরকার এই চিন্তাগুলোর জন্য সেই আনন্দগুলো পায় না, সেই ভালো থাকার এলিমেন্টগুলোকে সে খুঁজে পায় না। মানে নিজের ভেতরে এমন ভাবে গুটিয়ে থাকে যে নিজের গুণগুলোকে আসলে প্রস্ফুটিত করা যেটাকে বলে সেটা আর করবার তার সুযোগ হয়ে ওঠে না। আরেকটা জিনিস খুব কাজ করে, তুমি যেমন বললে যে মানে চারপাশ থেকে যে মেসেজ পায়, কম্প্যারিজন, এটাও খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা সম্পর্কে যদি একটু বলো। এটা খুবই হয় যে আমরা তো আসলে বাচ্চাদেরকে খুব কম্পেয়ার করে করে বড় করি। আমরা ভাবি আসলে এটা যে ইন্টেনশনটা সবসময় খারাপ থাকে তা না, ইন্টেনশনটা থাকে যে আমি হয়তোবা কম্পেয়ার করছি আমার সন্তানকে, তাতে করে ও উদ্বুদ্ধ ফিল করবে এবং ও হয়তোবা সেই কাজটা করবে। কিন্তু সন্তানকেই করি তা কিন্তু না, আমরা অনেককে করি, অনেকেই হ্যাবিটই আছে আমাদের ভীষণ তুলনা করার। হ্যাঁ, এবং হ্যাঁ, পরিবারের যে কোনো সদস্য যারই কোনো আচরণ আমরা হয়তো পরিবর্তন করতে চাইছি, তখন আমরা কি করছি, কম্পেয়ার করছি, ভাবছি তাতে সে উদ্বুদ্ধ হবে। কিন্তু আসলে অনেক সময় এটা কিন্তু ওই ব্যক্তিটার জন্য অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায়। কি কারণে কষ্টদায়ক হয়ে যায়, তখন কিন্তু তার কাছে মনে হয় যে আমাকে তো সে অবজার্ভ করছে না, আমার কোনো কিছুই ভালো, আমার কোনো কিছুই ভালো খারাপ। হ্যাঁ, তো এই যে কম্পেয়ার করছে, এর থেকেও কিন্তু তার একটা নিজের সম্পর্কে একটা নেতিবাচক একটা ধারণা কিন্তু তৈরি হয়ে যায়, যেটা আরো বিষণ্ণতা তৈরি করে। আরেকটা বিরতির আমাদের সময় হয়ে এলো, ফিরে এসে আবার কথা হচ্ছে। প্রিয় দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
আবারও ফিরে এলাম ছোট্ট বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে সঞ্জিদা ইসলামের সাথে বিষণ্ণতা নিয়ে। আমরা তো জানলাম যে কি কি কারণে আসলে বিষণ্ণতা আসতে পারে এবং এর সত্যি অনেক কারণ থাকতে পারে, যেগুলো বলতে গেলে হয়তো কারণ আমরা যদি একটু অ্যাড করি, সেই জায়গাটা হচ্ছে এনভায়রনমেন্টাল কিছু কজ আছে। যখন কিনা আমরা কোনো একটা ট্রমার মধ্য দিয়ে যাই, আমরা কোনো অ্যাবিউজের শিকার হই, তখন কিন্তু একটা থাকে যে এর পরবর্তীতে মানুষের বিষণ্ণতার সমস্যাটা তৈরি হওয়ার পসিবিলিটি থাকে। সো এটাও একটা খেয়াল করার বিষয়। আমাদের যে কোনো ট্রমাটিক ঘটনা যদি ঘটে সেটার পরবর্তীতে তার যেন মানে তার সে আসলে কিসের ভেতর দিয়ে যাচ্ছে সেখানে সচেতন হওয়া। আচ্ছা, তো এবার আমরা যদি একটু আসি যে বিষণ্ণতা যদি কারো ভেতরে এসেই থাকে তাহলে সেখানে সাহায্যের বিষয়টা কি এবং কিভাবে সে সেখান থেকে বের হয়ে আসতে পারে, সেখানটা যদি ট্রিটমেন্ট সেটা নিয়ে যদি আমরা একটু। প্রথমত এটা সবচেয়ে ভালো হয় যদি আমি যে ব্যক্তি খারাপ ফিল করছেন তিনি যদি একটু সচেতন হন। আচ্ছা, তো সচেতন হতে পারেন তিনি নিজের কর্মকাণ্ডের মাধ্যমে, এবং সেই সময়টাতে অনেকের হয়তো বা আসলে এটা খেয়াল করার মতো অবস্থা থাকে না। তখন এইটার একটা ব্যাপার হচ্ছে যে আমার আশেপাশে মানুষজন যদি আমাকে একটু খেয়াল করিয়ে দেয় যে তোমার কিছু পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করছি, তুমি আগে কিন্তু এভাবে মানে তোমাকে দেখিনি যে এভাবে ঘুমাতে, তুমি এখন কিন্তু একটু বেশি ঘুমাচ্ছ, তুমি কি তোমার কি কোনো অসুবিধা হচ্ছে, কিংবা হয়তো আমরা আমাদের পরিবারের সদস্যকে খেয়াল করতে পারি যে হঠাৎ করে তার খাওয়ার আগ্রহ বেড়ে গেল বা কমে গেল, সেইগুলো থেকেও কিন্তু আমরা বলতে পারি। বা সে খুব হতাশাজনক কথা বলছে, তখনও কিন্তু আমরা অ্যাভয়েড করে দিতে পারি। তো এটা একটা বড় ব্যাপার যে আমরা তাকে, সে নিজে হতে পারে কিংবা আমরা আশেপাশে মানুষরা তাকে একটু খেয়াল করিয়ে দিতে পারি যে কোনো একটা পরিবর্তনের মধ্য দিয়ে তিনি যাচ্ছেন। তো যেটা হচ্ছে যখন আমি নিজের থেকে বুঝতে পারলাম যে আমি একটা অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছি, যেমন কিছুদিন আগে আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিলেন, উনি অবজার্ভ করছিলেন যে উনি নর্মাল কথা বললেও ওনার চোখে পানি চলে আসে। হ্যাঁ, উনি যখন অফিস সেটআপে কাজ করছেন, অফিসে কলিগদের সাথে হয়, ইভেন দেখা গেল যে উনি আমার সাথে কথা বলছেন, খুব তখন আবেগীয় কথা বলছেন না, খুব নর্মাল একটা বিষয় নিয়ে হয়তো কথা বলছেন, কিন্তু ওনার চোখটা পানিতে ভিজে গেল। তো এইটা উনি নিজেই খেয়াল করেছেন যে কি ব্যাপার, আমার এরকম হচ্ছে কেন, এবং সেই কারণে উনি যেহেতু একটু খেয়াল করার মতো অবস্থায় ছিলেন, উনি নিজে যোগাযোগ করে কিন্তু আসছেন। তো এটা একটা সুযোগ থাকে। আবার অনেক সময় কিন্তু অনেকে কিন্তু এই জায়গাটা বুঝতে পারে না যে আমার পরিবর্তনটা হচ্ছে। তো যখন সে বুঝতে পারে তখন তাকে নিয়ে কাজ করার ধরনটা একরকম হয়ে যায়। আমরা মনোবিজ্ঞানীরা কিন্তু তাদেরকে নিয়ে যেভাবে কাজ করতে পারি, তাহলে তার কাছ থেকে জানা তার এই যে খারাপ লাগাটা শুরু কবে থেকে, এবং এইগুলো নিয়ে তার চিন্তাগুলো কোথা থেকে আসছে, তার অনুভূতিটা কোথা থেকে এরকম হয়েছে, এই জিনিসগুলো সে যখন আমাদের সাথে আলাপ করে তখন কিন্তু সে একটা যোগসূত্র হয়তো বা খুঁজে পায়। এবং সেইখান থেকে যদি সে বিষণ্ণতা থেকে বের হয়ে আসতে চায় তখন কিন্তু নিজের মতো করে হয়তোবা পরিকল্পনা করতে পারেন একজন সাইকোলজিস্টের সাথে আলাপ করার মাধ্যমে। তো এই পরিকল্পনার একটা জায়গা হচ্ছে যে তিনি কিভাবে নিজের যত্নটা নেবেন। হ্যাঁ, নিজেকে যেহেতু এই অবস্থায় তার অনেক কর্মকাণ্ডে এটার প্রভাব পড়ে, তো সেই জায়গাগুলোকে উনি কিভাবে ঠিক রাখবেন, সেই জন্য আসলে এই বিষণ্ণতা বোধের সাথে তার আর কোনো আসলে ইস্যুস জড়িত আছে কিনা, এটা হতে পারে শারীরিক কোনো ঘটনা, বা তার আসলে কোনো হিস্ট্রি নিলে কিন্তু বোঝা যায় যে তার আগের কোনো ইস্যুস আছে কিনা, যেখানে তার হয়তো বা ট্রমা থাকতে পারে, অ্যাবিউজ থাকতে পারে, এইসব বিষয় আছে কিনা, তখন কিন্তু সে ওই বিষয়গুলো নিয়ে স্পেসিফিক্যালি মনোবিজ্ঞানীদের সাথে কাজ করতে পারেন। আরেকটি জায়গা যেটা হয় যে যেখানে সিভিয়ার মানে মেজর ডিপ্রেশনের যে ব্যাপার থাকে, সেখানটাতে তুমি যেটা বলেছো যে দৈনন্দিন কার্যক্রমগুলোই চালিয়ে নেবার মতো কোনো ক্ষমতা থাকে না, সেই জায়গাটাতে হেল্প নেওয়ার জন্য তিনি তো আসলে তার নিজের পক্ষে আগানোটা খুব কঠিন হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো এই জায়গাটাতে আসলে পারিপার্শ্বিক যারা আছেন সেখানে কি করা উচিত, কিভাবে তার কাছে হেল্পটা পৌঁছানো যায়? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপু।
যখন আমরা আসলে পরিবারের সদস্যটাকে দেখি, এটা অনেক পরিবারও না বুঝতে পারে না যে এর জন্য একটু সাইকোলজিস্ট বা কোনো মনোরোগ বিশেষজ্ঞের হেল্প যে নিবে, এই ইচ্ছাটা অনেক সময় তাদের থাকে না। অনেক ধরনের ভুল ধারণা তো আমাদের মধ্যে আছে, অনেকে কিন্তু সেই কাজটা করতে চান না। এটা সম্পর্কে আরেকটু জানতে চাই যে ভুল ধারণা, এটাও যদি একটু অ্যাড করো, যে ডিপ্রেশন বিষয়টা আমার ভিতরে এসেছে, একটা রোগ এসেছে, সেটা নিয়েও খুব কিন্তু প্যানিকড হয়ে থাকে মানুষ, তাই না? প্রথমত তো মনে করে যে আমি কেন একজন মানে এখনো কিন্তু আমাদের মনোবিজ্ঞানীদের কাছে আসতেই তারা কিন্তু অস্বস্তি বোধ করে, কেন আমি যাব, আমি কি মানসিক রোগী? হ্যাঁ, তার পরবর্তীতে তো যদি আবার ডাক্তারদের কাছে যেতে হয় তখন তো আরো বেশি এই ভাবনাটা হয়। আর যখন এই জিনিসটা জানে অনেকে, এই জিনিসটা হয় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে গুরুত্বটা বুঝতে পারে না যে আসলে এইটা একটা মানসিক সমস্যা এবং এটা কতটা প্রকট হয়, এটা কিন্তু অনেক সময় তাদের কাছে ইনফরমেশনটা থাকে না। তো এটা তাদেরকে ইনফরমেশন দেওয়ার প্রয়োজন পড়ে, নয়তো কিন্তু এটা অনেকে বুঝতে পারে না। আসলে এই সময়টাতে কিন্তু বিষণ্ণতায়, যে কিনা চরম বিষণ্ণতায় ভুগছে, তার জন্য কিন্তু পারিবারিক কিছু হেল্পের দরকার আছেই। হ্যাঁ, কারণ ওই সময়টাতে মানুষের অনেক বেশি খারাপ মুহূর্ত চলে আসে এবং মানুষ কিন্তু সেই জায়গাটায় নিজেকে সরাতে পারে না সেই জিনিসগুলো থেকে। তো সেইটার প্রয়োজন আছে। ইভেন সে নিজে এতটাই নিজেকে অচল অবস্থায় নিয়ে যায় যে সে একটা স্বাভাবিক কর্মকাণ্ডের মধ্যে কিন্তু থাকে না। তো ওই সময়টাতে না একটু পরিবারের প্রয়োজন পড়ে তাকে একটু সেইগুলা ধরে ধরে করানোর ক্ষেত্রে। এটা হলে হয় কি, সে ওই সহযোগিতাটা পেলে অনেক দ্রুতই হয়তোবা রিকভার করতে পারে। আর এই জায়গাটাতে হসপিটালাইজেশনের কোনো ভূমিকা আছে? কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই হসপিটালাইজেশনের প্রয়োজন আছে, কারণ আসলে কিছু কিছু জায়গায় মানুষের এত বেশি হয়তোবা আত্মহত্যা চিন্তা চলে আসে যে সে আর নিজেকে এটা থেকে থামাতেই পারে না, বা পরিবারের লোকেরাও হয়তোবা সেই ইয়েটা পায় না যে আমি এটাকে এই বিষয়গুলোকে খেয়াল করতে পারবো, তখন আসলে কিন্তু হসপিটালের প্রয়োজন হয়। এবং অনেক সময় হয়তোবা ওইখানেই কিছুদিন ট্রিটমেন্ট নিলে একই সাথে ধরেন মনোবিজ্ঞানী এবং মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে কাজ করলে তখন কিন্তু দ্রুতই সে সেরে উঠতে পারে। এবং এটা আসলে দেখাও গেছে যে মানে যত বেশি তাকে তত্ত্বাবধানে রাখা সম্ভব হয়, তত তাড়াতাড়ি রিকভারিটাও হওয়া সম্ভব হয় সেই জায়গাটা একটা। তো এইখানটাতে অ্যাকচুয়ালি কোথায় যে এই ধরনের সাহায্য পাওয়া যাবে এরকম কিছু বলতে পারো? যাদের দীর্ঘমেয়াদী চরম একটা মানসিক বিষণ্ণতায় তারা মানে যে কোনো ক্ষেত্রেই কারো যদি মৃদু হয় বা মডারেট হয় কিংবা যদি সিভিয়ার হচ্ছে, কোথায় যাবে তারা সাহায্যের জন্য? অবশ্যই প্রথমত খেয়াল করি, যদি আমার এরকম মানসিক অবস্থা চলতে থাকে বা আমার পরিবারের কোনো সদস্যের মধ্যে এরকম পরিবর্তনটা আমরা দেখতে পাই, তাহলে আমরা আর অপেক্ষা না করি, আমরা দ্রুতই কোনো একজন অন্তপক্ষে মনোবিজ্ঞানীর সাথে কথা বলাতে পারি। যদি মনে হয় যে না, সেক্ষেত্রে আমি পাচ্ছি না, সেক্ষেত্রে অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করে ফেলা। যেখানে কোথায় পাওয়া যেতে পারে এদেরকে? ওনাদেরকে পাওয়া যেতে পারে বিভিন্ন, ঢাকায় বিভিন্ন অর্গানাইজেশন আছে, ইভেন ঢাকার বাইরেও মেডিকেল কলেজগুলোতে কিন্তু আছে। মেডিকেল কলেজগুলোতে সাইকিয়াট্রি এখন ইনক্লুডেড আছে, যে কোনো মেডিকেল কলেজে পাওয়া যাবে। এবং যেটা হচ্ছে যে অনলাইনে অনেক কিন্তু এখন সাইকোথেরাপিস্ট অ্যাভেলেবেল আছেন, যাদের সাথে কিন্তু ওনারা যোগাযোগ করতে পারেন। এবং এটা কিন্তু এখন তো অনলাইন অনেক সার্ভিসগুলো সবাই অনেক সচেতন, একটু যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে কোন কোন জায়গায় এই সার্ভিসগুলো দেওয়া হয়। স্টুডেন্টদের জন্য কিন্তু আমরা জানি ঢাকা ইউনিভার্সিটিতে বেশ ভালো একটা ব্যবস্থা আছে, যেখানে কিনা স্টুডেন্টরা তাদের মানসিক অবস্থার জন্য যেতে পারে এবং সাহায্য নিতে পারে মনোবিজ্ঞানীদের। পিজি হাসপাতালে আছে, ব্যবস্থা আছে। মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, সেখানে ব্যবস্থা আছে, যেগুলো কিনা গভর্নমেন্ট ইনস্টিটিউট। এছাড়াও কিন্তু সরারদিতেও আছে। তো যেই প্রাইভেটও অনেক জায়গায় আছে, প্রাইভেট অনেক অর্গানাইজেশনে আছে, অনলাইন যেরকম ডিপ্রেশনের জন্য চিকিৎসা দেওয়া হয়, সেখানেও সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট আছে। আমাদের সময়টা আসলে একদমই শেষ হয়েছে। সঞ্জিদা, অনেক ভালো হলো, বিষণ্ণতা নিয়ে আজ খুব চমৎকার আলোচনা হয়েছে, নিশ্চয়ই দর্শকরা খুব উপকৃত হয়েছেন।
ধন্যবাদ আপা। প্রিয় দর্শক, আজ অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি এই অনুষ্ঠান থেকে তথ্যবহুল আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং পরবর্তীতেও আমাদের সঙ্গে থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।